এই সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত সকল জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিত জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শুধু বলবো না, আমি আমার অবস্থান থেকে বলবো উপস্থিত সকল রাজনৈতিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পরে আপনাদের সাথে আজকে দেখা হয়েছে। অনেকদিন পরে এই জন্য কথাটা বললাম যে স্বাভাবিকভাবেই আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা এখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা আমাদের বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সফল হয়েছি এবং যেই দাবিটি নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম যে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা, সেই অধিকার নিয়ে আমরা বিজয় অর্জন করে সেই অধিকার নিয়ে আমরা গিয়েছি মানুষের কাছে। এবং মানুষ আজকে আমরা যারা এখানে আছি, আমাদের সকলকে বা আমাদেরকে বাংলাদেশের মানুষ তাদের রায় দিয়ে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এখানে অনেকগুলো রাজনৈতিক দল একসাথে বসে আমরা 31টি দফা উপস্থাপন করেছিলাম বাংলাদেশের মানুষের সামনে। আপনাদের নিশ্চয়ই এটাও স্মরণ আছে যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে দফাগুলো আমরা উপস্থাপন করেছিলাম, সেটিকে আমরা সংস্কারই বলি, সেটিকে আমরা রাষ্ট্র মেরামতের দফাই বলি। আমরা যখন উপস্থাপন করেছিলাম তখন বাংলাদেশের অন্য অনেকগুলো রাজনৈতিক দল, অনেকগুলো বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন পর্যায়ে, যারা পরবর্তীতে আমরা দেখেছি যে সংস্কার নিয়ে অনেক বড় বড় কথা বলেছে, এই মানুষগুলোকে বা এই রাজনৈতিক দলগুলোকে আমরা তখন সংস্কারের সও বলতে দেখিনি। কিন্তু আজকে আমরা এই প্যান্ডেলের নিচে যারা বসে আছে একত্রে, আমরা কিন্তু তখন স্বৈরাচারের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমরা রাষ্ট্র সংস্কারের দফাগুলো আমরা দিয়েছিলাম। প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফা নিয়ে আমাদের সকলের একসাথে বসে রচিত যে 31 দফা, সেই 31 দফা নিয়েই কিন্তু আমরা যে নির্বাচন 12 তারিখের ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে জনগণের সামনে গিয়েছিলাম এবং জনগণ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় জনগণ যে প্রস্তাবের পক্ষে রায় দেয়, সেটিকে জনগণের প্রস্তাব হিসেবে বিবেচনা করা হয়। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে 31 দফা আমরা সকলে মিলে বসে রচনা করেছিলাম বা তৈরি করেছিলাম, সেই 31 দফার পক্ষে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে এবং আমি মনে করি এটি এখন বর্তমানে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক জনগণের এটি 31 দফা, শুধু আমাদের রাজনৈতিক দলগুলো নয়, বরং 31 দফা বাংলাদেশের জনগণের 31 দফা হয়ে গিয়েছে এখন। প্রিয় সহকর্মীবৃন্দ, 12 তারিখের নির্বাচনে আমরা সকলে একসাথে কাজ করেছি, আমরা 12 তারিখের নির্বাচনে সফল হয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন 5ই আগস্ট স্বৈরাচার বিতাড়িত হয়েছিল, কিন্তু স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল এবং আপনাদের পরিষ্কার, আমি ডিটেইলে যাব না, বাট আপনাদের পরিষ্কার মনে আছে যে তারা 12 তারিখের নির্বাচন এবং 12 তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল, কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। বাট ঐতিহাসিকভাবে সত্য, বাংলাদেশের জনগণ যখনই স্বাধীনভাবে তাদের মতামত দেওয়ার সুযোগ পেয়েছে, তারা সকল সময় দেশের পক্ষে, জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কখনো ভুল করেনি এবং ঠিক 12 তারিখের নির্বাচনও তারা সেটিই করেছে। আমি সঙ্গত কারণেই নামটি উচ্চারণ করতে চাইছি না। কয়েকদিন আগে আমার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সাক্ষাৎ হয়েছিল। কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে উনারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, এই 18 মাস উনারা দেখেছেন যে কত অসহায়ের মতন উনারা ছিলেন। উনি বলছেন, উনি একজন সেই সরকারের উপদেষ্টা হিসেবে বলছেন এবং উনি বলছেন সরকারের 60% উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। সেই গুপ্ত বাহিনী বিভিন্ন, এবং আমরা দেখেছি নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশাহারার মতন বক্তব্য রাখতে, বিভিন্ন রকম বক্তব্য রাখতে, এবং এখনো তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। তারা আমরা দেখেছি পত্রপত্রিকাতে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখছি সেই ব্যক্তির বক্তব্য হচ্ছে যে এরা দিশাহারা হয়ে গেছে। 18 মাস তারা এমন ভাবে
এমন ভাবে তারা পুরো জিনিসটাকে ব্যবহার করেছে তাদের পক্ষে, কিন্তু 12 তারিখে যখন জনগণ তাদের রায় প্রদান করেছে তারপর থেকে তাদের মাথাটি খারাপ হয়ে গেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, 16-17 বছর স্বৈরাচারের রেখে যাওয়া পুরো একটি বিধ্বস্ত ইকোনমি, 16-17 বছর রেখে যাওয়া স্বৈরাচারের একটি বিধ্বস্ত জ্বালানি বা বিদ্যুৎ ব্যবস্থা, 16-17 বছর ধরে স্বৈরাচারের রেখে যাওয়া একটি শিক্ষা ব্যবস্থা, একটি যোগাযোগ ব্যবস্থা, একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেটি বলি না কেন প্রত্যেকটি ব্যবস্থা ছিল বিধ্বস্ত। সরকার গঠন করার সাথে সাথে সরকার গঠন, এই যে আমার টেবিলেও অন্তত একজন, দুইজন আছেন মন্ত্রী পরিষদের সদস্য আছেন, ফাইন্যান্স মিনিস্টার আছেন এবং পরিকল্পনা আছেন। পরিকল্পনা মন্ত্রী যে আছেন এখানে, উনি সরাসরি আমাদের জোটের ভিতরে বা আমাদের যুগপৎ আন্দোলনের সাথে ওনারা ছিলেন, উনি ভালো বলতে পারবেন। হয়তো ফাইন্যান্স মিনিস্টার তার দলের কথাই বলবেন, কিন্তু পরিকল্পনা মন্ত্রী তিনি তো সরাসরি আমাদের দলে না, উনি যুগপৎ আন্দোলনের শরিক, আমাদের একজন, আমাদের সকল সহকর্মীর মধ্যে একজন, কিন্তু উনিও দেখছেন যে কি একটা বিধ্বস্ত অবস্থায় সরকার গঠন করতে হয়েছিল। এবং সাথে সাথে একটা দিন পরে সরকার শুরু হওয়ার একটা দিন পরে রোজা এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনাদের মনে আছে বেশি দিন হয়নি রোজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসার সাথে সাথে রোজাটা পাওয়ার পরেও আমরা বিভিন্ন রকম, একে তো সেই প্রশাসন ছিল, এক প্রশাসনের মধ্যে গুপ্ত বাহিনীর লোকজন ছিল, দুই প্রশাসনের মধ্যে তখনও স্বৈরাচারের লোকজন ছিল, এখনো আছে হয়তো বিভিন্ন জায়গায়। তারপরে আমরা বিভিন্ন রাত দিন পরিশ্রম করার মাধ্যমে আমরা চেষ্টা করেছি রোজাটাকে এমন একটা পর্যায়ে রাখতে যেখানে মোটামুটি ভাবে সারা দেশের মানুষকে একটি স্বস্তি দেওয়া যায়। 100% না হলেও আমি নিশ্চয়ই কেউ অস্বীকার করবে না, আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে একদম নতুন একটি সরকারের জন্য যেভাবে আমরা ম্যানেজ করি, আলহামদুলিল্লাহ মানুষজনকে কিছুটা হলেও আমরা কমফোর্ট দিতে সক্ষম হয়েছি। রোজাটি শেষ হবার আগেই একটি যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার সাথে সাথে একটু আগেই আমি বক্তব্যে বলেছি যে 16-17 বছর যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার আমাদের দেশের জ্বালানি বিদ্যুৎ ব্যবস্থাকে এমন একটা বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা রয়ে গেছে, 3 লক্ষ কোটি টাকা শুধু এখান থেকেই তারা আত্মসাৎ করেছিল। তাহলে বুঝেন একটি সেক্টর যেখান থেকে 3 লক্ষ কোটি টাকার মতন আত্মসাৎ হয়, সেই সেক্টরটির কি অবস্থায় এসে দাঁড়াতে পারে। স্বাভাবিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদেরকে তেল বলেন, বিভিন্ন গ্যাস বলেন, এলএনজি বলেন, এই সবগুলো আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, এটা তো আমরা এখানে প্রডিউস করি না। আমরা তখন স্বাভাবিকভাবে পুরো জিনিসটাকে স্বাভাবিক রাখার জন্য আমরা যেখান থেকে পেরেছি আমরা চেষ্টা করেছি জোগাড় করে নিয়ে আসতে, যাতে দেশের মানুষের কমফোর্ট দেওয়া যায়। একই সাথে স্বাভাবিকভাবে বাধ্য হয়ে আমাদেরকে অনেক সময় অনেক জায়গায় সেই পরিস্থিতিতে বেশি দামে ক্রয় করতে হচ্ছে, যার ফলে প্রায় 2.5 বিলিয়ন, না কসবে, $2.5 বিলিয়ন আমাদের 3.46 মানে বিলিয়ন, শুধু তেলের জন্য $3.46 বিলিয়ন অতিরিক্ত ব্যয় হয়েছে, যেটা আমরা যদি এই পরিস্থিতি না হতো এই অর্থটা আমরা অনেক অন্য কাজে, দেশ গঠনের কাজে আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু বাধ্য হয়ে এইটা আমাদেরকে করতে হয়েছে। স্বাভাবিকভাবেই অর্থনীতি যদি ঠিক না থাকে তাহলে সবকিছুর উপর একটি নেগেটিভ এফেক্ট পড়ে। আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে ঠিক করতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট যেটাকে আমরা জানি, এই ক্যাপিটাল মার্কেটের কি অবস্থা হয়েছিল স্বৈরাচারের সময়। এখানে মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছিল, একজন দুইজন ব্যক্তির নিজেদের তারা কিভাবে আত্মসাৎ করে নিয়ে গেছিল লক্ষ লক্ষ মানুষের অর্থ, মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছিল। এই ক্যাপিটাল মার্কেট নতুন পলিসি নিয়ে, নতুন সঠিক লোক নিয়োগের মাধ্যমে, আপনারা এর মধ্যে পত্রপত্রিকায় দেখেছেন, পত্রপত্রিকা তাদের মতন করে নিউজ করছে, কিন্তু ধীরে ধীরে একটি অবস্থাটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভালোর দিকে যাচ্ছে। এখন এটি ফরচুনেট বা আনফরচুনেট যেটি হোক, গত কয়েকদিন ধরে আবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি খারাপ হয়েছে।